প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় হিপ জয়েন্টের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান ১৯৬০ সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ ডক্টর স্বাক্ষর। স্যার, হিপ জয়েন্টের সমস্যা আমরা অনেক সময় দেখি যে হিপ জয়েন্টে নানা ধরনের সমস্যা হয়ে থাকে। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে কি কি সমস্যা আমরা বেশি দেখতে পাই। আমরা যদি শৈশবকাল থেকে যদি শুরু করি জন্মগতভাবে, তাহলে দেখা যায় যে DDH একটি সমস্যা আছে, যেটা জন্মের পরবর্তীতেই এটা ধরা পড়ে এবং দেখা যায় যে যখন বাচ্চাটি কোলে অবস্থান করে তখনই পায়ের ছোট বড় দেখা যায়। তার মানে হচ্ছে যে বাচ্চাটি মায়ের পেটে থাকা অবস্থাতেই এটা সরে গিয়েছিল, এটা একটা। ২ নম্বর হচ্ছে যখন আরেকটু বৃদ্ধি পায়, বয়স বৃদ্ধি পায়, তখন আমরা আরেকটি কন্ডিশন দেখতে পাই যে 4 থেকে 8 বছর বয়সে, এটার নাম হচ্ছে পার্থিস ডিজিজ। এবং এইটাই যে রক্ত চলাচলে একটা সমস্যা হয় এই ফিউমারের হেডে, এবং দেখা যায় যে সেখানে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে সেটা মরে যায় ফিউমারাল হেড, এবং তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এবং বাচ্চাদের এই প্রবলেমটা দেখা যায়। এরপরে আমরা দেখতে পাই যে হিপ জয়েন্টে টিবি হচ্ছে বা ইনফেকশন হচ্ছে, প্রায় আমরা দেখতে পাই যে তাদের ইনফেকশন হয়, টিউবারকুলোসিস মোস্ট কমনলি। তারপরে যদি আরও একটু বাড়ন্ত অবস্থা দেখি যে 18-20 বছর বয়সে অনেকেই দেখা যায় যে অ্যাভাস্কুলার নেক্রোসিস অব দ্য ফিউমারাল হেড বা AVN, যেটা আমাদের দেশে খুবই এখন কমন দেখা যায়। করোনা পরবর্তীতে সময় AVN প্রচণ্ডভাবে দেখা গিয়েছে এবং এখনও সেটার রেশ চলে যায়নি। এবং এখন যেটা দেখা যাচ্ছে, অনেকেই আমাদের যত্রতত্রভাবে স্টেরয়েড নেওয়ার কারণে আমাদের ফিউমারাল হেডটা অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়, অর্থাৎ মরে যায়। এবং এটি দেখা যায় যে অধিকাংশরই 2 সাইডের হিপ জয়েন্টে এফেক্টেড হয় অথবা অনেকেরই 1 সাইডে এফেক্টেড হয়, এবং এটা ট্রিটমেন্টও অনেক কঠিন এবং ব্যয়বহুল। অ্যাভাস্কুলার নেক্রোসিস এই বিষয়টি আসলে কি? অ্যাভাস্কুলার নেক্রোসিস হচ্ছে যে আমরা যে থাই বোনের উপরিভাগে যে একটা গোল বল আছে ফিউমারাল হেড, এখানে যে রক্ত চলাচলটা আছে এটা বিঘ্নিত হয়ে যায়। এবং সাধারণত যারা স্টেরয়েড বা যারা স্মোক করে বা অ্যালকোহল খায় তাদের এই সমস্যাটা হয়, এবং রক্ত চলাচল যখন ব্যাহত হয় তখন এই হেডটা মরে যায়, এবং সেজন্য এই নামটি হচ্ছে অ্যাভাস্কুলার নেক্রোসিস, অর্থাৎ হেডটা মরে গেছে ফিউমারাল হেডে। এবং এটা খুবই একটি সমস্যা। কোনো ধরনের এটা বোথ সেক্সে এটা ইনভলভ হয়, মহিলাদের হচ্ছে, পুরুষদের হচ্ছে, এবং এতে সে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে আমাদের এই সমস্যার কারণে। একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ থাকে? আমাদের প্রাথমিক পর্যায়ে সাধারণত অনেকে বুঝতে পারে না, তবে তারা একটু ব্যথা অনুভব করে এবং মুভমেন্ট রেস্ট্রিকশন হয়। তারা যখন পায়ের এদিক ওদিক করে বা নিচে বসতে চায় বা একটু দৌড়াতে যায়, তখন তারা সামান্য ব্যথা অনুভব করে। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে অনেকে এই ব্যথাটাকে কোমরের ব্যথা হিসাবে অভিহিত করে এবং সাধারণত কনফিউশনে ভুগে যে এটা কোমরের ব্যথা কি, এবং তারা বিভিন্ন ডাক্তারের কাছে শরণাপন্ন হয়, এবং ডাক্তাররা সাধারণত কোমরের ব্যথা মনে করেই অনেকেই এখানে মেরুদণ্ডের এক্সরে করায়, মেরুদণ্ডের MRI করায়, কিন্তু তারা এই রোগটা বের করতে পারে না। কিন্তু যদি এই রোগীকেই শুয়ে আমরা যদি সুন্দরভাবে এক্সামিন করি এবং দেখা যায় যে সে বলবে যে আমার বল জয়েন্টে ব্যথা, এবং তারা অ্যাবডাকশন এবং অন্যান্য মুভমেন্টে এটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, এটাই প্রাথমিক। অ্যাভাস্কুলার নেক্রোসিস সেটি কেন হচ্ছে? ওখানে যে রক্ত চলাচলটা সাধারণত সূক্ষ্ম রক্তনালী দিয়ে এই ফিউমারাল হেডটা গঠিত, এবং রক্ত
চলাচলটা ব্যাহত হচ্ছে, স্টেরয়েডের জন্য ওখানে প্রেশার বেড়ে যাচ্ছে ওই হেডের ভিতরে। প্রেশার বাড়ার ফলে সেখানে অক্সিজেন সাপ্লাইটা কমে যাচ্ছে এবং এক পর্যায়ে অক্সিজেন সাপ্লাইয়ের বিঘ্নর কারণে ওই হেডটা মরে যায়। প্রথমে আংশিক, পরে টোটাল হেডটাই মরে যায় এবং তার পরবর্তীতে ওখানে জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিস হয়, অর্থাৎ জয়েন্টটাও নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টি রয়েছে সেটি কিসের মাধ্যমে আপনারা নিশ্চিত করে থাকেন? আমরা সাধারণত তাকে এক্স রে করাই এবং এক্স রে সাধারণত দেখতে পাই। অনেক সময় এক্স রেতেও আমরা বুঝতে পারি না, তারপরে আমরা এমআরআই করি এবং ক্যাটাগরি ভাগ করি পুরা জিনিসটাকে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। ফাইকেট এবং আর্লেট একটা ক্লাসিফিকেশন দিয়ে এই এমআরআইতে যে নষ্ট হয়ে যাওয়া হেডটা আমরা এটাকে ভাগ করি। পরবর্তীতে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করে থাকেন? আমরা কাউন্সিলিং করি, আমরা 2 ভাগে ভাগ করি, ক্যাটাগরি এ অ্যান্ড বি একভাবে এবং সি এবং ডি। তো সাধারণত আমরা হলেই আমরা অপারেশনের কথা বলি না, তাদেরকে কনজারভেটিভ ট্রিটমেন্টে নিয়ে যায়। অর্থাৎ সে কিছু অ্যাক্টিভিটিস কমিয়ে দিবে, যেমন একদম নিচে বসা অথবা দৌড়াদৌড়ি বা স্পোর্টস অ্যাক্টিভিটিস তারা কমিয়ে দিবে এবং হাড়ের রক্তচল বৃদ্ধির জন্য কিছু ওষুধ আমরা প্রয়োগ করি। তারপরে আমরা অবজার্ভ করি বা ফলো আপ করি যে এটা দিয়ে কতদিন চলা যায়। সাধারণত যদি স্টেজিংয়ে তার অ্যাডভান্স স্টেজে না যায় আমরা অপারেশন করি না। আমরা অপারেশন করার পিছনে কতগুলা কজ দেখাই যে আপনার এখনও স্টেজ হয়নি যে এন্ড স্টেজে যাওয়া, এবং যদি এন্ড স্টেজে চলে যায় তখন আমরা অপারেশনের অ্যাডভাইস করি। এখানে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে একভাবে চিকিৎসা করি এবং বহির্বিশ্বে আরেকভাবে চিকিৎসা করি। আমাদের বাংলাদেশে কোনো রোগী একাধিক অপারেশনের রিস্ক নিতে চায় না, এটা ব্যয়বহুল এবং এটা রোগীর জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার। তো অনেক চিকিৎসাই আমাদের দেশে আছে যে মাল্টিপল অপারেশন যেটা বাইরে করা হয় আমরা এখানে করি না। আমরা সেখানে ওয়েট করি, আমরা সেখানে বিভিন্ন অন্যান্য পদ্ধতি দিয়ে এটাকে আমরা বিলম্ব করাই এবং সর্বশেষ যেটা হয় সেটা হচ্ছে আমরা টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে থাকি। অনেকেই তো অপারেশনে রাজি হন না, তাদের ক্ষেত্রে আসলে সেই কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন কিংবা বিকল্প কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা? এটাতে ইদানিংকালে আমাদের যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, তবে সেটা হচ্ছে যে অনেকে এটা পিআরপি দিয়ে বিলম্বিত করায়, কেউ কেউ এটা আলট্রাসাউন্ড বা পদ্ধতি দিয়ে এটাকে বিলম্বিত করায়, লেজার দিয়ে এটা ব্যথাটাকে একটু বিলম্বিত করে। তবে এসব পদ্ধতি যে নাই তা না, এটা আছে, তবে সবাই এটা বহন করতে পারে না, এটার ব্যয় এবং অন্যান্য জিনিস। নিশ্চয়ই। অ্যাভাসকুলার নেক্রোসিসের ক্ষেত্রে কারা আসলে ঝুঁকির মধ্যে রয়েছে? আমি এই জিনিসটা খুব ভালোভাবে বলতে চাই, যারা না বুঝে স্টেরয়েড গ্রহণ করে এবং বাংলাদেশের একটা বিরাট অংশ যারা মোটা হতে চায় এবং তারা স্টেরয়েড নেয়, বিশেষ করে ফার্মেসির যারা লোক আছে তাদের থেকে স্টেরয়েড গ্রহণ করে চিকিৎসকের পরামর্শ ছাড়াই, এবং একটা পর্যায়ে সে বুঝতে পারে যে তার হিপ জয়েন্টে ব্যথা হচ্ছে এবং এটা তার সহনীয় পর্যায় না, এবং সে তখন ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে বলে যে আপনি কোনো ওষুধ খাচ্ছেন কি না, সে ধরনের। আরেকটি হচ্ছে অনেকেই ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ ব্যবহার করে, তাদেরও একটা লিমিটেশন আছে, তারাও এটা যদি বেশি ব্যবহার করে থাকে এটা এভিয়ান বা অ্যাভাসকুলার নেক্রোসিস হয়ে থাকে। অনেকের যেমন বিভিন্ন অসুখ আছে, যেমন আর্থ্রাইটিস রোগে, যারা রিমোট আর্থ্রাইটিস রোগে আক্রান্ত তাদেরকে অনেকেই খুব হাই ডোজে স্টেরয়েড ব্যবহার করে থাকে, সেক্ষেত্রেও তারা এভিয়ান হওয়ার ঝুঁকির মধ্যে থাকে। আরেকটি গ্রুপ আছে যারা রোগে আক্রান্ত, যেমন আমি যেটা দেখি সেটা হচ্ছে যারা এসএলই বা বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেসিভ রোগে আক্রান্ত থাকে বা রিপ্লেসমেন্ট যেমন কিডনি প্রতিস্থাপন করে থাকে, দীর্ঘমেয়াদী তারা স্টেরয়েড প্রয়োজনের কারণে নিয়ে থাকে, তাদেরও এভিয়ান থাকে। আরেকটি জিনিস যেটা
খুবই আমরা পেয়েছি করোনার সময়। করোনার সময় যাদের শ্বাসের সমস্যা ছিল তাদের দীর্ঘমেয়াদী বা আইসিইউতেও প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহৃত হয়েছে, এবং আইসিইউতে দেখা গেছে যে পরবর্তীকালে যে আইসিইউ থেকে বের হয়ে আসছে তাদের হিপ জয়েন্টে এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস হয়েছে। হিপ জয়েন্টের সমস্যার ক্ষেত্রে এভিএনের কথা আমরা আপনার কাছ থেকে শুনছিলাম, যারা আসলে অপারেশন করছেন পরবর্তীতে তাদের সেই ফলো আপটি কীভাবে আপনারা নিশ্চিত করছেন? ধন্যবাদ। আমরা পুরো অপারেশন প্রক্রিয়াটাকে 3 ভাগে ভাগ করি। অপারেশনের পূর্ববর্তী পর্যায়ে, অপারেশন পর্যায় এবং অপারেশন পরবর্তী পর্যায়ে 3টা ভাগে ভাগ করি, এবং একটি সাকসেসফুল অপারেশনে 3টি পার্টই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম পার্টটি আমরা দেখি যে তার বয়স কত, এবং সাধারণত খুব কম বয়সে আমরা হিপ রিপ্লেসমেন্ট করি না। দ্বিতীয়ত তার স্টেজিংটা, এভিএন যে স্টেজটা কতটুকু, সে কি এটা কি ইন্ডিকেশন আছে কিনা, তার মানে এটা স্টেজ 3-4-এ যদি থাকে এবং অ্যাসিটাবুলামেও যদি ক্ষয় করে থাকে তাহলে আমরা হিপ রিপ্লেসমেন্ট করে থাকি। তারপরে আমরা কনসিডার করি সে যদি কোনো রোগে থাকে তাহলে সেই রোগটা, যেমন এসএলই ব্যাপারে, তাহলে সেই রোগটাকে আগে কন্ট্রোল করে নিয়ে এসে আমরা হিপ রিপ্লেসমেন্ট করে থাকি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হিপ রিপ্লেসমেন্টের যে যন্ত্রটা, এটা সাধারণত পরিবর্তনযোগ্য না, কিন্তু খুব সমস্যা পড়ে গেলে অনেক সময় সেগুলো যদি আমি বলবো যে এটা কার্যকরী না হয় তখন অনেক সময় এটা পরিবর্তনের প্রয়োজন পড়ে। সেজন্য সব দিক বিবেচনা করতে হবে। রোগীর বয়স, সেই বলটা কি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে কি না, তারপরে আরও কিছু এই কি মেটাল আমরা ব্যবহার করব বা কি ইমপ্ল্যান্ট আমরা ব্যবহার করব। কম বয়সীদের জন্য খুবই ভালো ইমপ্ল্যান্ট ব্যবহার করতে হবে, এবং যাদের বেশি বয়স তাদের হয়তো অনেক সময় এই ইমপ্ল্যান্টটা খুব ভালো না হলেও চলে। তো সব কিছু কনসিডার করে আমরা রোগীকে প্রিপেয়ার করি, এবং রোগীর কোমরবিডিটি আছে কিনা, কিডনি সমস্যা আছে কিনা, হার্টের সমস্যা আছে কিনা, ডায়াবেটিসের সমস্যা আছে কিনা, বা অন্য কোনো চর্মরোগ বা অন্যান্য কোনো রোগ আছে কিনা, সেগুলো সব কিছু কন্ট্রোল করে আমরা রোগীকে অপারেশনে ইন্ডিকেট করি নিয়ে যাই। স্যার, হিপ রিপ্লেসমেন্ট করা হলে সেটির স্থায়িত্ব কতদিন হতে পারে? স্থায়িত্বর ব্যাপার হচ্ছে কিছু কিছু ইমপ্ল্যান্ট আছে যেটা সিরামিক অন সিরামিক, এটা স্থায়িত্বকাল অনেক বেশি, এবং এটা জার্মানিতে তৈরি হয়, এটা বায়োলেক্স কোম্পানি এটা তৈরি করে। তারপরে আছে সিরামিক অন পলি, সেটার স্থায়িত্বকাল অনেক বেশি। নর্মালি আমরা যেটা ব্যবহার করি এটার স্থায়িত্বকাল, আমাদের যে কোম্পানির ইনফরমেশন আছে 25 থেকে 30 বছর এটা। কিন্তু খেয়াল করেন, একজন যদি তার যদি 30 বছর বয়স হয়, 25 বছর বা 55-60 বছর পর্যন্ত স্থায়িত্ব করলে পরবর্তীতে তার তো কার্যক্রম অনেক কমে যায়। সেজন্য এই স্থায়িত্বকাল নিয়ে বেশি কন্ট্রোভার্সিতে যাওয়া আমি মনে করি উচিত না। কারণ আমরা যেটা দেখেছি যে সাধারণত বয়সের কারণে বা এটার লাইফ লঞ্জিভিটি সাধারণত 50-55 বছরে কোনো রোগী ফিরে আসে। হিপ জয়েন্টের সমস্যাগুলো নিয়ে আপনার কাছ থেকে আমাদের আরও কিছু জানা রয়েছে, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হিপ জয়েন্টের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সাধারণত দেখা যায় যে গাউট রোগীদের কিছু কিছু খাবার, যেমন ডাল জাতীয় খাবার, বিচি বা বিভিন্ন সবজি আছে, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গরুর মাংস, কলিজা ইত্যাদি জাতীয় খাবারগুলো যখনই তারা বেশি করে খাচ্ছে বা খাদ্য তালিকায় 2-3 দিন পর পর রিপিট করছে, তখনই দেখা যাচ্ছে তাদের পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, পা প্রচণ্ড ব্যথা করছে, মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, ইভেন তাদের পায়ের রগেও কিন্তু টান ধরতে পারে। ছোলা একটা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটা ডাল হওয়ার কারণে গাউট রোগীদের কিন্তু এইটা প্রতিদিন খাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে।
অনেকেই আছে যে ছোলাটা হয়তো ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়ার পরেও কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে। সমস্যাটা এই কারণে থেকে যাচ্ছে, কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা ডাল থেকে যে বেসন তৈরি করছি, এই বেসন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বেগুনি, পেঁয়াজু বা অন্যান্য আলুর চপগুলো করে থাকি। কিন্তু দেখা যায় যে এগুলো তারা না জানার কারণে তারা খুঁজে পাচ্ছে না। মনে করে অনেক সময় তারা ভেবে থাকেন যে আমরা হয়তো অন্যান্য খাবার খাচ্ছি, কিন্তু কেন ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে এখানে ডালের তৈরি যে বেসনটা, সেটার ব্যবহারটা স্কিপ করে তাদেরকে যে কোনো ধরনের চালের গুঁড়ি বা অন্যান্য কর্নফ্লাওয়ার যেগুলো থাকে এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে তার ইউরিক অ্যাসিডের যে প্রবণতাটা বা বেড়ে যাওয়া বা গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। এছাড়াও আরও কিছু খাবার আছে, তার মধ্যে একটি হলো হালিম। আপনারা সবাই জানেন যে হালিম কিন্তু ডাল থেকেই তৈরি হয়। বিভিন্ন ধরনের ডাল এবং সাথে একটু চাল মিশিয়ে কিন্তু সাথে আবার গরুর মাংসটা মিক্স করে কিন্তু হালিম তৈরি করা হচ্ছে, এবং এখানে 3টি উপাদান বা 4টি উপাদানই কিন্তু গাউট রোগীদের জন্য হার্মফুল। এছাড়াও আরও কিছু উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের সবজি তারা ব্যবহার করে থাকেন বা বিচি ব্যবহার করে থাকেন, যেগুলো থেকে কিন্তু তাদের এই রোগের ধরনটা কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা শর্করা জাতীয় একটা খাবার নিয়ে, যেমন চিড়া হতে পারে, চিড়ার সাথে দই হতে পারে বা কলা হতে পারে। এছাড়াও কিন্তু আপনারা ন্যাচারাল যে ধরনের আমরা অ্যাজ ইউজুয়াল খাবারগুলো ঘরে খেয়ে থাকি, সেই ধরনের খাবার দিয়ে কিন্তু গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তাহলে হবে কি, পায়ের ব্যথা বা পা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। মোটামুটি যদি আপনারা একদম ব্যালেন্স খাবার দিয়ে এবং এই উপাদানগুলো, যেমন ডালের কথা বলেছি, বিশেষ করে ডাল দিয়ে তৈরি ছোলা বলেছি, হালিম বলেছি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং পাশাপাশি ফ্রেশ খাবারগুলোকে রেখে, যেগুলো গাউট রোগীদের জন্য ভালো সেই খাবারগুলো রেখে এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য পানি গ্রহণ বাধ্যতামূলক। অতিরিক্ত পানি গ্রহণ করলে এইটি দেখা যায় ইউরিনের মাধ্যমে অনেকটা এটা রিকভার করা সম্ভব। তাহলে আপনাদের গাউট রোগ থেকে দূরে থাকতে পারবেন। হিপ জয়েন্টের সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা? ফিজিওথেরাপির প্রথম যে ভূমিকাটা সাধারণত দেখা যায় দীর্ঘমেয়াদী যারা রোগে আক্রান্ত হয় তাদের মাংসপেশিগুলা শুকিয়ে যায়, এবং অনেকের দেখা যায় যাদের হিপ জয়েন্টের সমস্যা তাদের হাঁটুর সমস্যাও হয়ে যায়, এবং হিপ জয়েন্টের যাদের সমস্যা তাদের কোমরের সমস্যা হয়ে যায়, কারণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে তাদের হাঁটু এবং কোমরের সমস্যা হয়। তো আমরা যখন অপারেশনের ডিসিশন নেই, তো আমরা এই হাঁটু, এই কোমর এবং হিপের আশেপাশে যে মাংসপেশিগুলা যেগুলো শুকিয়ে যায়, যাদের শক্তি কমে যায়, এটা ফিজিওথেরাপির সাহায্যে আমরা পুনরায় আগের মতো নিয়ে আসার চেষ্টা করি অপারেশনের আগে। অপারেশন পরবর্তীতেও একটা প্রোটোকল আছে, প্রথম সপ্তাহে কি ব্যায়াম করবে, দ্বিতীয় সপ্তাহে কি ব্যায়াম করবে, তৃতীয় সপ্তাহে, চতুর্থ, তারপরে গেইট কিভাবে সে হাঁটবে, ব্যালেন্স, সব কিছুই বিশাল ভূমিকা আপনার ফিজিওথেরাপিরা করে থাকে। এবং দেখা যায় যে যদি এটা ফিজিওথেরাপি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে না হয়, দেখা যায় যে তার হাঁটা চলা স্বাভাবিক নিয়মে আসে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ ডক্টর স্বাক্ষর আজকের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হিপ জয়েন্টের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ডেঙ্গু যে ছড়ায় হলো এডিস মশা, এই মশাগুলি কিন্তু স্ট্যান্ডিং ওয়াটারে তারা বংশ বিস্তার করে। তো বৃষ্টির সিজনে তো অনেক জায়গায় পানি জমে থাকে, বা একটা হলো বাসার ভিতরে যে জমা পানি আছে, মনে করেন ফ্রিজের পানি, এয়ার কুলারের পানি কিংবা বাথরুমের বালতি পানি সন্ধ্যা রেখে দিল, এর তো সারা রাতে থাকে, আবার হয়তো সকালে ব্যবহার হলো, এখানে তো 6 থেকে 8 ঘন্টা। তো এই পানিগুলিতে তারা বিস্তার লাভ করতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।